আমরা যে উদ্দেশ্য নিয়ে জুলাইকে সমর্থন করেছি, যে উদ্দেশ্য নিয়ে আমরা শেখ হাসিনাকে হটাও আন্দোলনকে একযোগে আমি মনে করি যে আওয়ামী লীগের সমর্থক বা একেবারে অন্ধ সমর্থক ছাড়া ইভেন আওয়ামী লীগের লোকজনও চেয়েছিল যে একটা পরিবর্তন দরকার। যেভাবে এই 3টা ইলেকশন বিনা নির্বাচনে হয়ে গেল, যেভাবে একটা আন্দোলন চলছে, সেই আন্দোলনটা নেগোসিয়েশনের কোটা আন্দোলনের কথা বলছি আমি, নেগোসিয়েশন বাদ দিয়ে রাজপথে সংঘর্ষকে বেছে নেওয়া হলো। তো সেই প্রেক্ষিতে মানুষ চেয়েছিল যে একটা পরিবর্তন, আর সেই পরিবর্তন চাওয়াটা মানুষের অন্যায় কিছু ছিল না। কিন্তু আজকে 1.5 বছর বা এক মাস, এই 1 বছর 1 মাস পরে এসে মনে হচ্ছে যে অনেকেই ফিল করছে যে আমরা যেটা চেয়েছিলাম আমরা বঞ্চিত হয়েছি। আমরা অনেকে মনে করে যে আমাদের এই আন্দোলনে অংশ নেওয়া উচিত হয়নি, বা এটা ফ্রাস্ট্রেশন থেকে বলে। কারণ হচ্ছে যে আমাদের প্রধান প্রত্যাশা ছিল গণতন্ত্র, আমাদের প্রধান প্রত্যাশা ছিল বাক স্বাধীনতা। হ্যাঁ, আমাদের প্রধান প্রত্যাশা ছিল গুম খুম এগুলো তো বন্ধ হবেই, আমরা যাতে আইনের শাসন পাই। কিন্তু আপনি যদি একটার পর একটা যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন, আমার প্রথমে আসি আমি বাক স্বাধীনতার কথা। আমরা সরকার তরফ থেকে বলে দিয়েছি আপনি কথা বলতে পারেন, আপনি স্বাধীন। কিন্তু আবার আমি যখন কথা বলতে যাচ্ছি তখন আমাকে তুলে নিয়ে যাচ্ছেন আপনি নানা লেভেল দিয়ে। আপনি বলছেন যে আপনি ষড়যন্ত্র করছেন। আপনি তুলে নেওয়ার ঘটনা কি আপনি জানেন? কিছু তথ্য দিতে পারবেন? এই যে আপনার অফিসের পাশেই তো ঘটলো, ঢাকার এই যে রিপোর্টার্স ইউনিটিতে যে মঞ্চ 71 তাদেরকে কথা বলার জন্য সুযোগ আসলো, কিন্তু সেখানে যারা এসছে তারা কথা বলার আগেই একজন শুধুমাত্র কথা বলতে পেরেছে, একজন অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটির একজন অধ্যাপক, আইনের অধ্যাপক, ওনাকে তুলে নিয়ে, লতিফ সিদ্দিকীও ছিলেন, তারপর লতিফ সিদ্দিকী, তারপর একজন সাংবাদিক পান্না, তাদের 3 জনকে তুলে নিয়ে গেল। এর পরবর্তীতে কয়েকদিন পরে আবু আলম শহীদ খানকে তুলে নিয়ে গেলেন, উনি সাবেক সচিব। তো সবগুলো কিন্তু আমাদের কথা তো ছিল যে আমাদের কথা বলতে পারবো, আমরা কথা ছিল আমরা স্বাধীন মত প্রকাশ করতে পারবো। এখন আপনি একটা সংগঠনকে বলছেন যে এরা ষড়যন্ত্রে লিপ্ত আছে, ষড়যন্ত্র কোথায় সেটাও আপনি প্রমাণ দিতে পারছেন না, এখনও দিতে পারেন নাই। তাহলে কথা বলার আগেই যদি আপনি গ্রেপ্তার করেন তাহলে আমরা আসলে এটা পাচ্ছি না। আমাদের সাংবাদিকদের কথা ছিল যে আমরা শেখ হাসিনার আমলে একটা স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী শাসন যেটাই বলি, তার মধ্যে আমরা কথা বলতে পারছি না, যে আমরা প্রাণ খুলে লিখতে পারছি না। কিন্তু এখন দেখা গেল যে প্রাণ খুলে লেখা আরও কঠিন হয়ে গেছে, এখন লেখাই যায় না। এখন কোনটা সেলফ সেন্সরশিপ এত বেড়ে গেছে, এখন সংবাদপত্রকে কেউ বিশ্বাস করে না। আমি তো মনে করি যে এটা মানুষ কেমন করে নেবে আমি জানি না, 2-4টা টক শো ছাড়া মানুষ সংবাদপত্রের প্রতি কোনো আগ্রহ ফিল করে না। আপনি কি এভাবে যদি এভাবে প্রশ্ন করি, ডক্টর ইউনূসকে নিয়ে যেভাবে সমালোচনা হয়, অতীতে এরকম শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করার সুযোগ ছিল? শেখ হাসিনা তো স্বৈরশাসক ছিল, তার বিরুদ্ধে যে আপনি যদি বলেন যে কথার কথা যে সমালোচনা হয় কিনা, হয়েছে। শেখ হাসিনাকে পার্লামেন্টে বসিয়েও সমালোচনা হয়েছে, বিশ্রীভাবেও আলোচনা হয়েছে, সাংবাদিকরাও লিখেছে, কম লেখেন নাই। কিন্তু কথা হচ্ছে যে একটা উদাহরণ আসে এখানে, যে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। এখানে অনেকে হয়তো দ্বিমত করবে, মাহমুদুর রহমান যে সাংবাদিকতা করেন এগুলোকে সাংবাদিকতা জাতে ফেলা যায় না। কারণ এই জন্যই যে কারণ উনি সাংবাদিকতা থেকে অ্যাক্টিভিজম বেশি করে। আমাদের কিছু সাংবাদিকদের এই সমস্যা হয়েছে, সে বলতেছে যে আপনি তো স্বৈরাচারের দালাল, আপনাকে বলে দেবে, ফট করে বলে দেবে। কিন্তু আপনি তার প্রোফাইলে গিয়ে দেখেন, সে হয় বিএনপি একজন নেতার সাথে ছবি দিয়ে মহা সমারোহে এটা প্রকাশ করছে, কিংবা বা অন্য কোনো একটা জামাতের কোনো একজন নেতার সাথে ছবি দিচ্ছে, তার একটা আইডিওলজি আছে, তার আইডিওলজিটা আপনি ঠিক আছে, কিন্তু আমার যদি কোনো আইডিওলজি থাকে সেটা স্বৈরাচারের দোসর হয়ে গেলাম। কিন্তু সে এটা বুঝছে না যে সাংবাদিক মানে সাংবাদিক, সে কোনো রাজনৈতিক দলের গোলাম হতে পারবে না। সেটা আওয়ামী লীগের সরকারের আমলে আমরা তাই দেখেছিলাম, এরকম অনেক সংখ্যক সাংবাদিককে তাদের অ্যাক্টিভিজম করতে দেখেছি। অ্যাক্টিভিজম না, তারা দলের হয়ে কাজ করেছে। কিন্তু একটা সাংবাদিকদের একটা জিনিস খেয়াল করতে হবে যে কোনো একটা রাজনৈতিক দলকে ফেলে দেওয়ার দায়িত্ব সাংবাদিকের না, কোনো একটা রাজনৈতিক দলকে টিকিয়ে রাখার দায়িত্ব সাংবাদিকের না। যেটা আমরা 24-এ দেখেছি যে
একদল সাংবাদিক শেখ হাসিনার কাছে গিয়ে কিভাবে এই আন্দোলন দমন করতে পারে সেই পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, আরেক দল সাংবাদিক সত্য মিথ্যা ছড়াচ্ছে, প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা তারা এই সরকারকে পতন তাদের দায়িত্ব হয়ে গেছে। সো সাংবাদিক হচ্ছে যা ঘটছে আপনি তা বলবেন, তা লিখবেন। সরকার পতনের ঘটানোর দায়িত্ব রাজপথে থাকবে, এটা রাজপথের লোকজনই করবে। সো আমরা দেখা যাচ্ছে যে আপনাকে যেটা বললাম, বাক স্বাধীনতাটা আমার ক্ষুব্ধ হয়ে হয়ে গেছে। আমাদের অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়েছে। আমরা আজকে কোনো ইনভেস্টমেন্ট নাই। ইনভেস্টমেন্ট না থাকলে আপনার চাকরি বাকরি কী হবে? শত শত লোক চাকরিহারা হয়ে যাচ্ছে। গার্মেন্টস সেক্টরে আপনি খোঁজ নেন, বহু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এগুলো কেন হচ্ছে? একটা নির্বাচিত সরকার নেই বলে। নির্বাচিত সরকার, আমরা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা 3 মাসের জন্য একটা সরকার, সেটা একটা নির্বাচন অনুষ্ঠান চালিয়ে যাবে। কিন্তু না, আমরা বিরাট বিরাট দায়িত্ব দিয়ে দিয়েছি, এই করেঙ্গা, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, সংস্কার করেঙ্গা। 24কে নিয়ে ব্যবসা বাণিজ্য করবার, 24কে ঘিরে পুঁজি তৈরি করার এবং টাকার মালিক হওয়ার, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। যেটা আমরা আওয়ামী লীগের আমলে 71কে নিয়ে দেখেছি, 71 ব্যবসা। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা, বাট স্টিল এই ব্যাপারগুলোতে আমাদের কালেকটিভলি সবাইকে বলতে হবে যে কোনো চেতনা ব্যবসার রাজনীতি বাংলাদেশে চলবে না। যেই কাজটা ন্যায় সেটার জন্য আপনি কথা বলবেন, যেটা অন্যায় সেটার বিরুদ্ধে কথা বলবেন। আনিস ভাইয়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমি মনে হয় এখনও আওয়ামী লীগ আমলে বাস করছি, এখনও সম্ভবত হাসিনা দেশ চালাচ্ছে, আমরা কথা বলতে ভয় পাচ্ছি। আনিস ভাইকে আমরা নিজেরাও তো প্রচুর টকশো করি একসাথে। আনিস ভাইকে যে ভাষায় যত শক্তভাবে সরকারের সমালোচনা করতে দেখেছি, আমি জানি না যে ওনাকে ডিজিএফআই এসে এখনও কেন তুলে নিল না, এনএসআই অথবা এসবি কেন তুলে নিল না, ওনার বিরুদ্ধে 5টা মামলা কেন এখনও হইল না, ওনার বাসায় রাত 2টার সময় পুলিশ টকটক করে কিনা, ওনার পেশা ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে কিনা, অথবা কোনোভাবে থ্রেটেন করবার চেষ্টা করছে কিনা সরকারের পক্ষ থেকে, এবং এরকম আরও কারা কারা আছে। কারণ এটা আমরাও বুঝতে চাই যে আসলেই উনি যেটা বলছেন এর সাথে আমি একমত না, কিন্তু প্রশ্ন হচ্ছে ওনার বলার অধিকার থেকে যাদেরকে তুলে নেওয়া হয়েছে তিনি অভিযোগ করেছেন। না, এটা তো প্রশ্ন হচ্ছে যে ওই যিনি টিচার, যে ঢাকা ইউনিভার্সিটির আইনের টিচার, তিনি সাডেনলি এই জুলাই আগস্ট মাসে এসে বুঝলেন যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে, সংবিধানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, সংবিধান থাকবে না। উনি 16 বছরে এতগুলো জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন ম্যানিপুলেশনের সময় ওনার মাথায় কি এটা আসে নাই যে বাংলাদেশে সংবিধান ক্ষুণ্ণ হচ্ছে? বাংলাদেশে 800 আয়নাঘর হবার পরে কি ওই লতিফ সিদ্দিকী, জেরাই খান পান্না, এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা আছে, প্রফেসর কার্জন, তাদের মাথায় কি কখনো আসে নাই যে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে? গুম, খুন, হত্যা, গণহত্যার পর গণহত্যা হয়েছে গত 16 বছর, ম্যাসাকার আফটার ম্যাসাকার, জেনোসাইড আফটার জেনোসাইড হয়েছে। ওনাদের তখন কি মনে হয় নাই যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে? ওনাদের মনে হয় নাই যে ক্ষমতার উৎস জনগণ বলবার পরেও বাংলাদেশে সেই জনগণকে আওয়ামী চেতনা দ্বারা আবৃত্ত করে রাখা হয়েছে? ওনাদের মনে হয় নাই যে শত শত বিলিয়ন ডলার প্রতি বছর লুটপাট হচ্ছে কিন্তু সংবিধান লঙ্ঘিত হচ্ছে? ওদের কাছে মনে হয় নাই? সাডেনলি কেন গত জুলাই আগস্টে এসে ওনাদের মনে হইতেছে যে আমাদের তো এই সংবিধান নাই, সংবিধান লঙ্ঘিত হচ্ছে, অত কিছু একটা করা দরকার? প্রশ্ন হচ্ছে এইটা হইল প্রপার চেতনা ব্যবসা, এবং চেতনা ব্যবসা করে নগদে তারা ধরা খাইছে। ব্যবসাটা করতে গিয়ে ভুল টাইমে ব্যবসাটা করছে, এমন একটা সময় এই ব্যবসায় পুঁজি ইনভেস্ট করছে যেই সময় এই ব্যবসাতে ভাটা চলতেছে, জোয়ারের জমানাতে ছিল না। এবং এরা সবাই কোনো না কোনো ফর্মে কিন্তু গত রেজিমের বেনিফিশিয়ারি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো না কোনো ফর্মে। বলেন এই লতিফ সিদ্দিকী, উনি তো এই সরকারের এমপি মন্ত্রীও ছিলেন, চাকরি চলে গেছে, যদিও বলা হয় এক কারণে চাকরি গেছে, আসলে চাকরি গেছে অন্য কারণে, জয়ের সমালোচনা করছে, জয়ের লুটপাট নিয়ে কথা বলছে। তাহলে এই বেনিফিশিয়ারিরা সাডেনলি যে ব্যবসায়ী করছে, আপনি রংপুরের যে ঘটনাটা বললেন সেটার সাথে যদি এই ঘটনাটা মিলান, আগের ঘটনাটা হইল প্রপার চেতনা ব্যবসা 71-এর, আর এই ঘটনাটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিষয়টাকে আইনগতভাবেই অ্যাড্রেস করতে হবে। আইন যেন কোনোভাবে লঙ্ঘিত না হয়, কারণ অধিকার যদি কোনোভাবে লঙ্ঘিত হয়ে থাকে সেই বিচার, সেই ব্যবসাগুলো যেন, ব্যবসার পাশাপাশি বিচারটা যেন রাষ্ট্র ইনশিওর করে, ওইটা আমরা চাইব। আমার একটা প্রশ্ন করি মিস্টার ফুয়াদ, সেটা হচ্ছে জুলাই আন্দোলনে যারা ছিলেন এবং তারা যে স্বপ্ন দেখেছেন, যারা দেশের মানুষকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, এখন যে পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা বলেন, এই যে মব তৈরি করে মাজার ভাঙা থেকে শুরু করে সব কিছু, এখন আনিস আলমগীরও ঠিক একই কথা বলছেন যে যারা আন্দোলন করেন তারা এখন
ফ্রাস্ট্রেশনে ভুগছেন, তারা বলছেন এই আন্দোলন করা ঠিক হয়নি। আপনি কি বলবেন? না, এটা মনে করলে তো সারা দেশের মানুষ আবার নেমে আসতো। গত বছর যারা আন্দোলন করেছে, বর্ষপূর্তি পালন করলো, সাডেনলি যদি দেশের মানুষের মনে হয়ে থাকে যে না, আন্দোলন করে তো আমাদের কিছু আশা পূরণ হয় নাই, তারা লাখে লাখে কোটিতে কোটিতে রাস্তায় নেমে আসুক, প্রতিবাদ জানাক। গতকালকে আপনি একটা জরিপ দেখেছেন, ইনোভেশন একটা জরিপ করেছে, সেইখানে একটা মানে মানে ম্যাসিভ মেজরিটি বলেছে যে এই সরকারের উপর তাদের আস্থা আছে, তারা নির্বাচন চায়, ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়, ভোট দেখতে চায়। ওভারঅল এই সরকারের উপরে যে কনফিডেন্স লেভেল, সেইটা নষ্ট হওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত। প্রত্যাশা এমন একটা জায়গা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আনিস ভাইদেরকে মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ গত 16 বছরে যা যা ধ্বংস করে দিয়ে গেছে, সাডেনলি 1 বছর 13 মাসে এসে তার প্রত্যেকটা ভবনকে উচ্চ স্কাইস্ক্রাইপার বানানো সম্ভব না, এটা প্র্যাকটিক্যাল না। কিন্তু প্রশ্ন হচ্ছে রুট ঠিক আছে কিনা, যাবার পথ ঠিক আছে কিনা, সেখানে এই যাবার জায়গাগুলোতে কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা, বাড়াবাড়ি হচ্ছে কিনা, সেটা নিয়ে কন্টিনিউয়াসলি আমাদের ক্রিটিক করতে হবে, কন্টিনিউয়াসলি সমালোচনা করতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আমার 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 হাজার হাজার লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট কেন হচ্ছে না, আপনি একটা ইকোনমিকে ধ্বংস করে মাটিতে মিশাই দিয়ে গেছেন, আর মিশানোর পরে আপনি দাবি করছেন যে কই আমার এখানে জব হচ্ছে না কেন। একটা কান্ট্রিতে কখন এফডিআই আসে, কখন বিদেশি বিনিয়োগ আসে, কখন এখানে জব ক্রিয়েট হয়, এটা তো একটা প্রসেস আছে। এখানে তো আলাদিনের চেরাগ নাই যে ইনুস সাহেব ওনার চেরাগটা ল্যাম্পটা অন করে দিচ্ছে আর এখানে লাখ লাখ জব তৈরি হয়ে গেছে। এইখানে কন্টিনিউয়াসলি গত 4 বছর ধরে এফডিআই মানে নাই, ক্লোজ টু জিরো। এখানে আপনার রিজার্ভ গত 5-7 বছর থেকে জিরোতে ছিল। গত 4 বছর পরে প্রথমবার দেখলাম এই মাসে আমার রাষ্ট্রের ব্যালেন্স অফ পেমেন্ট দিতে, লেনদেন, বিদেশি দেনা পাওনা শোধ করতে তাকে স্ট্রাগল করতে হয়নি, তার সাফিসিয়েন্ট ফান্ড আছে। তাহলে এইরকম একটা জায়গায় আমি বিদেশি বিনিয়োগ কীভাবে আশা করব, যেখানে গণতন্ত্র নাই, গুম খুনের স্বর্গরাজ্য হয়ে গেছে, আপনি বিরোধী দল নিশ্চিহ্ন করে দিয়েছেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন, দেশে বিদেশে কারো টোটাল 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে। সেই আলাপটা না তুলে এসালমের সাথে, এসালম যে আমার পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়ে গেছে, সেই আলাপটা না তুলে আপনি যদি এখন আশা করেন যে এইগুলো থেকে এখন আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন, টাকা তো আছে, ব্যাংকও বলছে সাফিসিয়েন্ট এলসি করবার মতো, ইনভেস্টারদেরকে দেওয়ার মতো টাকা আছে, কিন্তু ইনভেস্টার তো নাই। আপনার টোটাল প্রসেস তো ডিসরাপ্টেড হয়ে গেছে। টোটাল এই অলিগার্ক চোর, এই চোরেরা তো এখন ঘুরে বেড়াইতে পারছে না, তারা তো একটা মানে গা ঢাকা দিয়েছে, শেল্টার খুঁজতেছে। কদিন আগে দেখলাম যে বড় বড় আওয়ামী চোররাও দেখলাম বিভিন্ন মিটিংয়ে বড় বড় রাজনৈতিক দলের পাশে দাঁড়ায় দাঁড়ায় ফটো সেশন করছে। এইটা সময় লাগবে। ভারতের পক্ষে ছিলেন সব সময়